দেন শেয়ার করি। ওকে, সো ওকে, তাহলে আমরা আহ, প্রথমত আমরা এই কয়দিনে সার্কিট ডিজাইন, বিভিন্ন টাইপের সার্কিট, এগুলো সম্পর্কে করেছি। আমরা সার্কিটের আমরা আজকে সার্কিটের ডিলে এবং হাই স্পিড সার্কিট ডিজাইন এর কনসেপ্ট গুলো করবো, কিভাবে সার্কিট ফাস্টার করা যায় সেটা আর কি। হ্যাঁ, সো আমরা তাহলে এখানে সার্কিটের ডিলে দুইটা কারণে হবে। একটা হচ্ছে যে তোমার ডিভাইস যদি স্লো হয়, তো ডিভাইস ফাস্ট করার জন্য আমরা মুরস ল অনুযায়ী স্কেলিং করে যাচ্ছি, করতে করতে ডিভাইস ফাস্টার করেছি। আচ্ছা, বাট তারপরে ইন্টারকানেক্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ ইন্টারকানেক্ট হচ্ছে আমার একটা ট্রানজিস্টরের সাথে আরেকটা ট্রানজিস্টর কানেক্ট করে সিগন্যালকে প্রপাগেট করায়। সো এই জন্য ইন্টারকানেক্টেড ডিলেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, তো আমরা তাহলে ইন্টারকানেক্টেড ডিলেটা দেখি আর কি। তো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা মেটাল পিস, এটা একটা ইন্টারকানেক্ট। হ্যাঁ, সো মনে করো একটা সার্কিটের সাব সার্কিট 1 থেকে সাব সার্কিট 2 তে সিগন্যাল প্রপাগেট করাবে। সো এর লেন্থ হচ্ছে এল, উইথ হচ্ছে ডব্লিউ, থিকনেস হচ্ছে এইচ। হ্যাঁ, এখন এই ইন্টারকানেক্টের একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমি লাম্প আকারে যদি বলি তাহলে ধরো আর বললাম। হ্যাঁ, আর আর যদি তোমার এই এটার একটা ক্যাপাসিটেন্স আছে, সেটাকে আমি লাম্প করে সি বলতে পারি, তাহলে আর আর সি হচ্ছে এটা ইন্টারকানেক্ট। তো আমি এখানে একটা যদি সিগন্যাল দেই ভি 0, যেটা লো থেকে হাই হয়েছে, তাহলে আমাদের আউটপুটটা কি হবে? আউটপুটটা দেখা যাবে যে তোমার এইভাবে বাড়তেছে, তাই না? এইভাবে বাড়তেছে। তো এখানে এসে ভি 0 হবে। সো ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে V0 1 - e⁻t/RC। এখানে আরসিটা হচ্ছে সার্কিটের টাইম কনস্ট্যান্ট। ওকে, সো এইভাবে সার্কিটটা তোমার চার্জ হবে। তো এটা হচ্ছে লাম্পড মডেল, কিন্তু এটা অ্যাকুরেট না। আরো যদি অ্যাকুরেট করতে চাই তাহলে আমাকে ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করতে হবে। ডিস্ট্রিবিউটেড মডেলটা হচ্ছে যে আমি এটাকে কতগুলো পিসে ভাগ করব, এরকম ছোট ছোট পিসে ভাগ করব। হ্যাঁ, করে তারপর ওটার আরসি মডেল নিব। সো মনে করো পিস 1 এর হচ্ছে আর আর J-1, CJ-1, এরকম ভাবে আমি ভাগ করতে পারি সবগুলো। প্রতিটা পিসকে যদি আরসি বলি তাহলে এরকম অনেকগুলো আরসি হবে আর কি। এই আর আর এই আর সেম না, তো এটাকে অন্য চিন্তা করো। তো এটা একটা পিসের আর আর সি, তাহলে এরকম ভাবে ওরা কানেক্টেড হবে। তখন আমার সার্কিট হয়ে যাবে এরকম। এই সার্কিটের সিমুলেশনটা হবে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর সি ডিভি বাই ডিটি ইকুয়াল টু ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার। এটা সলিউশনটা বেশ জটিল। এটার সলিউশন হচ্ছে ভি আউট ইকুয়াল টু 1/s কস হাইপারবোলা স্কোয়ার রুট এস আর সি। হ্যাঁ, এবং আমরা যদি টাইম ডোমেইন সিমুলেশন করি তাহলে আমরা এইভাবে অ্যাপ্রক্সিমেট করতে পারবো, ভি আউট ইকুয়াল টু এরর ফাংশন। হ্যাঁ, এরর ফাংশন স্কোয়ার রুট আর সি বাই 40, যেটাকে এইভাবে একটা সিরিজ আকারে লেখা যায়। তো মোটামুটি একটা জটিল জিনিস হয়ে দাঁড়ালো আর কি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে, কিন্তু দেখা যায় এটা মোর রিয়েলিস্টিক হবে আর কি। সো আমরা যদি লাম্প মডেল ইউজ করি তাহলে এরকম ভাবে আমরা এটা সিমুলেট করলে পাবো। আর যদি আমরা ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করি এটা পাবো। দিস ইজ মোর অ্যাকুরেট, মোর রিয়েলিস্টিক। এনিওয়ে, আমরা যেহেতু আমরা এই মডেলটা মানে এরকম জটিল মডেল আমরা সার্কিটের মধ্যে নিতে পারবো না, সেজন্য আমরা তো জানি আমরা ডিজিটাল কি করে আসলে টাইম, আসলে এরা কি করে টেবিল বেস সলিউশন করি আমরা, তাই না? সো আমরা রিলে গুলো অ্যাকচুয়ালি টেবিল আকারে রেখে দেই, রেখে ওখান থেকে পড়ি। সো এখন তাইলে আমরা আরসি ডিলেটা যদি এখান থেকে দেখি, তাইলে আমরা এই কোয়েশনটাকে দেখো, লাম্পড আর ডিস্ট্রিবিউটেড। এখন ডিলেটা কি? ডিলে হচ্ছে 50% ডিলে আমরা ইউজ করি নর্মালি। এছাড়া 0 to 90% আছে, 10 to 90% আছে। 50% ডিলেটা মোস্টলি ইউজ হয় না, 50% ডিলে। তো যদি 50% ডিলে তুমি ইউজ করো, এটা হচ্ছে আমার 50% ডিলে, তাহলে দেখা যাবে যে ডিস্ট্রিবিউটেডের ক্ষেত্রে এই ডিলেটা আরসির 0.4 হয়, 0.4 আরসি। আরসি কনস্ট্যান্ট, এটা হচ্ছে আরসি, ডান এক্স এক্সিস আরসি আর ওয়াই এক্সিস আমার
মানে যেটা রিচ করতে 100% রিচ করতে যে সময়টুকু লাগে, তো 50% রিচ করতে তোমার 0.4 RC লাগে ডিস্ট্রিবিউটেড মডেলে, কিন্তু লাম্প মডেল লাগে 0.7 RC। সো যখন তুমি লাম্প মডেল ইউজ করবা 0.7 RC ইউজ করবো, যখন ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করবো 0.4 RC ইউজ করবো। বাই দ্য ওয়ে, কেউ যদি বলে যে না আমি 0 to 90% ইউজ করবো, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম। RC ডিস্ট্রিবিউটেড মডেলে 90% রিচ করতে সময় লাগে RC, হ্যাঁ, আর লাম্পে মডেল লাগে 2.3 RC, অনেক বেশি সময় লাগে এখানে 2.3, মানে এরকম টাইম লাগে না 90% আসতে। আর আমাদের ইতে লাগে ডিস্ট্রিবিউটেড লাগে অনলি RC। কেউ যদি বলে না আমি 10% to 90% ইউজ করবো ডিলে বা রাইস টাইম, তাহলে তোমার ডিস্ট্রিবিউটেড লাগবে 0.9 RC আর লাম্পে লাগবে 2.2 RC। এই ইকুয়েশনটা, এই নাম্বারটা আমরা মনে রাখলাম, এবং এইভাবে মডেলের মধ্যে মনে করো টাইম আমরা এইভাবে আমরা নিউমেরিক্যালি সিমুলেশনের রেজাল্টটা ইউজ করবো আর কি। ওকে, এর মধ্যে কোনো আছে প্রশ্ন আছে? রোল 1 অ্যাবসেন্ট। ইয়েস স্যার। ও আসো নাকি? হলো আজ কত তারিখ? 3 তারিখ, 3/12। জিনিসটা বোঝা গেছে 1? জি স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা যাই। আচ্ছা, এখন আমাদের সমস্যাটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যে আমি যখন একটা সার্কিট রান করব, হ্যাঁ, তখন আমি যদি সমস্যাটা, মানে আমাদের ডিলের প্রবলেমটা যদি আমি বলি, ডিলের প্রবলেমটা হচ্ছে এরকম যে, আচ্ছা, ডিলের প্রবলেম হচ্ছে এরকম যে আমাদের সার্কিট, মনে করো আমার সার্কিটটা হচ্ছে একটা সাবসিস্টেম, ডিজিটাল সাবসিস্টেম, তাই না? তার সাথে আরেকটা ডিজিটাল সাবসিস্টেম আছে এইখানে। তো আচ্ছা, এখন এই সাবসিস্টেম 1, হ্যাঁ, সাবসিস্টেম 2 কে সিগন্যাল দিচ্ছে। কে দিচ্ছে? মনে করো সাবসিস্টেম 1 থেকে, সাপোজ ধরো একটা ইনভার্টার সাবসিস্টেম 2 আরেকটা ইনভার্টারকে ড্রাইভ করতেছে। আচ্ছা, এখন এটা হইতে পারে, এই ইনভার্টারটা মনে করো এটা যদি মনে করো ক্লক থেকে আসে, ধরো এটা ক্লক থেকে আসে, তাইলে আসলে ও ইনভার্টারকে ড্রাইভ করবে না, ফ্লিপ ফ্লপকে ড্রাইভ করবে। তাই মনে করো ফ্লিপ ফ্লপ দিলাম। এই সার্কিট 2 তে অনেক ফ্লিপ ফ্লপ আছে। আমাদের পুরো চিপের আসলে মনে করো সবগুলা ক্লক ফ্লিপ ফ্লপকে সে মনে করো সিগন্যাল দিচ্ছে, কারণ ক্লক তো একটাই, তাই না? এবং সিনক্রোনাস সার্কিট, তাহলে তো সবাইকেই দিবে। মনে করো এগুলো হচ্ছে আমার চিপের মধ্যে, এটা আমার পিএলএল ধরো, তাইলে সাবসিস্টেম হচ্ছে পিএলএল, আর এগুলো আমার মনে করো ফ্লিপ ফ্লপ। সে এরকম চিপে মনে করো 10,000 ফ্লিপ ফ্লপ আছে, 10,000 ফ্লিপ ফ্লপকে কিন্তু সে ক্লক দিবে। তো ফ্লিপ ফ্লপের ইনপুটে তাহলে সাথে কানেক্টেড ইনপুটে কি আছে? মসের গেট আছে, তো গেট ক্যাপাসিটেন্স আছে। তাহলে এই গেট ক্যাপাসিটেন্স গুলো সব যোগ হয়ে যাবে, তাই না? মানে ফ্লিপ ফ্লপের ইনপুট ক্যাপাসিটেন্স গুলো সব যোগ হয়ে যাবে। যদি 10,000 হয়, তাহলে 10,000 সিনটা কি? একটা একটা ফ্লিপ ফ্লপের ইনপুট ক্যাপাসিটেন্স। ফ্লিপ ফ্লপের ইনপুটে কি থাকতে পারে? যে কোনো একটা ন্যান্ড গেট থাকতে পারে, ইনভার্টার থেকে ন্যান্ড গেট থাকতে পারে। ধরো একটা ন্যান্ড গেট আছে, ওটা ইনপুট ক্যাপাসিটেন্স, তাই না? 1,000 সিন। এখন এই সিগন্যালটা যখন 1,000 সিনকে ড্রাইভ করতে যাবে, এত বড় ক্যাপাসিটেন্স ড্রাইভ করতে গেলে, আমি যদি এখানে মিনিমাম সাইজের ইনভার্টার দিই, তাহলে তো পারবে না, কারণ মিনিমাম সাইজ ইনভার্টারটা তোমার কারেন্ট আর ডব্লিউ মিনিমাম, এল ও মিনিমাম, ওর তো কারেন্ট ক্যাপাসিটি অনেক কম। তাইলে দেখা যাবে যে এরকম একটা সিগন্যাল যখন আসছে, তো আর এই লোড ক্যাপাসিটি এত বেশি, এই সিগন্যালটা 0 to 5 ভোল্ট, হ্যাঁ, যদি আমি ওপেন সার্কিট রাখি, যখনই আমি লোডের সাথে কানেক্ট করব, দেখা যাবে সিগন্যালটা এরকম হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? এত লোড ক্যাপাসিটেন্স ড্রাইভ করতে পারতেছে না, তার সেজন্য ভোল্টেজ আর বাড়বে না। বুঝতে পারছো? কারণ কিউ ইকুয়াল টু সিভি, হিউজ তোমার ক্যাপাসিটেন্স, তাইলে ভোল্টেজ বাড়বে কেমনে, তাই না? ভোল্টেজ টু কিউ বাই সি, আমার তো অনেক অনেক চার্জ লাগবে, তাই না? অত চার্জ তো সে দিতে পারবে কিউ বাই সি, তাই না? সে তো দিতে পারবে না, ভোল্টেজ বাড়বে না, এইভাবে শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলি যে সিগন্যালটা ড্রাইভ করতে পারতেছে না। তাইলে এখন এই সিগন্যাল, এটা উপায়টা কি? রোল 2 কি করা যায় বলো? রোল 2 অ্যাবসেন্ট। রোল 3 বলো কি করা যায়? স্যার রোল 2। হ্যাঁ, বলো কি করা যায়? স্যার বাফার জাতীয় কিছু লাগানো। বাফার জিনিসটা কি একটু বুঝাবা?
স্যার বাফারের হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, আউটপুট রেজিস্ট্যান্স 0 এরকম আর কি। পাবা, এরকম পাবা সম্ভব? স্যার আইডিয়ালি হয়তো হবে না, বাট হচ্ছে যে ইনপুট আচ্ছা, রেজিস্ট্যান্সটা হাই করে আউটপুট ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্স হাই লো করবা, করে। মসফেটের ইনপুট ক্যাপাসিটেন্স হাই হাই করবা। আমার ইনপুট ক্যাপাসিটি এখানে ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে ড্রাইভ ক্যাপাসিটিটা ইম্পর্টেন্ট, তাই না? ড্রাইভ ক্যাপাসিটি, কারেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। কারেন্ট দিতে হবে না, চার্জ মানে কি কারেন্ট। জি স্যার, রোল কারেন্ট 3 দিতে হবে। কি করবা? স্যার কারেন্ট বাড়ানোর জন্য এটা তো আমি বললাম, এখন তুমি বলো কেমনে বাড়াবা। আচ্ছা, 4 4 নাই অ্যাবসেন্ট। জি স্যার। স্যার আসছে স্যার। হ্যাঁ বলো। এটা বলতে পারছি না স্যার। আচ্ছা, 5 5 বলো অ্যাবসেন্ট। স্যার না স্যার আসি প্রত্যেকটা সার্কিটে স্যার বায়াস আলাদা আলাদা দিয়ে বাজি দেবে না, যাও 6 রোল 6 জি স্যার। বলো। স্যার বুঝতে পারতেছি না স্যার। 7 স্যার ভোল্টেজ কি বাড়ায় করা যায় আচ্ছা শোনো, চার্জ? কারেন্ট বাড়ানোর উপায়টা কি আমাদের, আমরা এত 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 মানে আমাদের বুয়েটের ছেলেদের চেয়ে বেশি সার্কিট কি আরো জানার কথা না, কারণ আমরা সবচেয়ে ডিটেলসে পড়াই। আচ্ছা, সার্কিট বাড়ানোর উপায়টা কি? কারেন্ট বাড়ানোর উপায়টা কি? কারেন্টের ইকুয়েশনটা কি? I ইকুয়াল টু মিউ এন সি অক্সাইড ডব্লিউ বাই এল ভি হ্যান ত্যান স্কোয়ার, তাই না? ভোল্টেজ তো বাড়ানো যাবে না, ভোল্টেজ তো সার্কিটের ফিক্স। আর ডাব্লু বাড়াবো? এই তো সোজা কথা, ডব্লিউ বাড়াবো। আরে ডিজাইনার মানি হলো ডব্লিউ, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে ডব্লিউ অনেক বাড়াবো। তাহলে আমরা এই ইনভার্টারে ডব্লিউ বাড়াবো, মানে কি এটা সাইজ বড় করব। তাহলে আমি এই ছোট ইনভার্টারটা না ইউজ করে মনে করো আমি একটা বড় ইনভার্টার ইউজ করব। এত বড় একটা ইনভার্টার ইউজ করছি সাপোজ, এটা ডব্লিউ বেশি, এটা ডব্লিউ মনে করো 1 ছিল, এটা ডব্লিউ হচ্ছে এখন 1000। আচ্ছা, তাইলে এখন ওর সি ইন এ কি এফেক্ট হবে, সি আউটে কি এফেক্ট হবে বলো? সি ইন কি হবে, বাড়বে না কমবে? রোল 10 জি স্যার। হ্যাঁ বলো, অ্যাবসেন্ট বলো কি? এই আচ্ছা। এই এখন এই ইনভার্টারে যেটা ড্রাইভ করতেছে, ড্রাইভারের ক্যাপাসিটেন্স সি ইন বাড়বে না কমবে? স্যার কমবে। মাশাআল্লাহ, 12 রোল 12। জি স্যার। হুম, গুড, বলো তুমি তুমি এগ্রি করো না? কমবে জি স্যার, কমার মনে হচ্ছে স্যার। মনে হচ্ছে। আচ্ছা, 13 রোল 13 অ্যাবসেন্ট। 17 জি স্যার, ক্যাপাসিট্যান্স বাড়ার কথা, ডাব্লিউ বাড়লে তো জেনারেলি ক্যাপাসিট্যান্স এই তো বাড়ে স্যার। সবাই, এটা তো সোজা কথা, তাই না? ক্যাপাসিটেন্স কি? সি সি ইন কি? সি সি গেট, তাই না? গেট ক্যাপাসিটেন্স, গেট ক্যাপাসিটেন্স কি? পারমিটিভিটি অক্সাইড ডিভাইড বাই টি অক্সাইড ইনটু ডব্লিউএল, তাই না? এটা হচ্ছে ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া, আর এটা হচ্ছে এরিয়া। ডব্লিউ বাড়লে তো বাড়বেই, 1000 গুণ বাড়াইছো, ইনপুট ক্যাপাসিটেন্স 1000 গুণ বেড়ে যাবে। বুঝা গেছে? ডব্লিউ 1000 গুণ বাড়াইছো না, সো ইনপুট ক্যাপাসিটেন্সও 1000 গুণ বেড়ে যাবে। তাহলে এখন কি সমস্যা হবে? এই পিএলএল নিজেই আর এই ড্রাইভারটাকে এটাকে আর ড্রাইভ করতে পারবে না, কারণ এত ক্যাপাসিটেন্স দিয়ে তো পিএলএল তুমি ডিজাইন করো নাই, তাই না? সো তোমার সার্কিটটা কাজ করবে না, ড্রাইভ করতে পারবে না সোজা। মানে আমি শুধুমাত্র ইনভার্টারটা মানে বা বাফারটা বড় করলাম, বড় বাফার ইউজ করলাম, সেটা দিয়ে সমস্যার সমাধান হয় না। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাফার চেইন ইউজ করব। সো বাফার চেইন হচ্ছে এইটা। বাফার চেইন কি? মনে করো আমার মিনিমাম, এখানে ইনভার্টার আর বাফার একই কথা, টেক ইট অ্যাজ সেম। হ্যাঁ, ইনভার্টার আর বাফার সেম জিনিস, কারণ বাফার আর ইনভার্টার কি, সেদিকে একই তো জিনিস, তাই না? শুধু দুইটা ইনভার্টার একসাথে যোগ করলে বাফার হয়, তার মানে ইভেন নাম্বার ইউজ করলেই হয়ে গেল আমার। হচ্ছে, আর অড নাম্বার ইউজ করলে সিগন্যালটা উঠে আসবে, আর কিছু না। সো এই যে বাফার 1, হ্যাঁ, এর এটা মনে করো মিনিমাম সাইজে বানাইছো তুমি ডব্লিউ বাই এল, তাহলে বাফার 2 বানাবো এন টাইমস বড়, তাহলে এন ডব্লিউ বাই এল। বাফার 3 বানাবো আগেরটা হচ্ছে এন টাইমস, মানে এভরি সাবসিকুয়েন্ট বাফার উইল বি এন টাইমস লার্জার দেন দ্য প্রিসিডিং বাফার। ওকে, এটাকে বলে, এটা হচ্ছে বাফার চেইন। এইভাবে বাফার চেইন মানে আমি কত দূর পর্যন্ত বানাবো যাব, যেহেতু এখানে একটার এন গুণ হচ্ছে, এন টাইমস বড় হচ্ছে, তাহলে এটার ইনপুট ক্যাপাসিটি সিন হয়, এটার কত হবে ইনপুট ক্যাপাসিটেন্স? রোল 18
ইয়েস স্যার। হ্যাঁ, এটা ইনপুট ক্যাপাসিটেন্স স্যার কত? স্যার এন টাইমস করে বাড়তে থাকবে আর কি ক্যাপাসিটেন্সটা। এই যে এনসি ইন দেওয়াই তো আছে। জি এটা স্যার, ওই যে এন টাইমস করে হ্যাঁ, বাড়বে। আর আউটপুট ক্যাপাসিটেন্স এনসি আউট। জি স্যার। নম্বরটা হচ্ছে এন স্কোয়ার, তাহলে ইনপুট ক্যাপাসিটেন্স এন স্কোয়ার সি ইন, আউটপুট হবে এন স্কোয়ার সি আউট। সি আউট। আচ্ছা, লাস্টেরটা যদি এম তম হয় তাহলে এর ইনপুট আউটপুট ক্যাপাসিটেন্স এন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান সি আউট। আচ্ছা, এমন ভাবে আমি করব কারণ এখানে প্রত্যেকবার তুমি দেখো এই ইনপুট ক্যাপাসিটেন্সটা প্রত্যেকটা ইনপুট ক্যাপাসিটেন্স তার আগেরটার এন টাইমস বড় হয় না? তাহলে এই সি এমন ভাবে করব, এম এমন ভাবে নিব যেন এন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান সি ইন এর m times বড় হয় CL. So CL will be n times bigger than n to the power m minus 1 C in. মানে হলো CL equal to n to the power m C in যেন হয়। 18 অ্যাবসেন্ট, স্যার রোল 18 স্যার। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, 19 ইয়েস স্যার। তাহলে কয়টা নিবা? বাফার কয়টা নিবা? 19। স্যার ওই যে এম সংখ্যক নেব স্যার। আচ্ছা, m কোথেকে বাইর করবো? m টা স্যার ওই উইথ উইথে কত গুণ করব এটা থেকে এই যে ইকুয়েশন দিয়ে বেরিয়ে গেছে দেখো, তাই না? m হচ্ছে এই ইকুয়েশনটা কোথেকে আসছে? এই যে এখান থেকে আসছে। m হচ্ছে log e CL by C divided by log n with the z। এই ইকুয়েশনটা কিভাবে আসলো আরেকবার একটু স্যার বলতেন যদি। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এই n টু দি পাওয়ার m CIN ইজ ইকুয়াল টু CL, এটা যদি কিভাবে আসছে একটু একটু বুঝে নিই। তোমার রোল নম্বর কত? 161। হ্যাঁ, 161। ওকে, জি গুড। স্যার। 161 প্রেজেন্ট আজকে। হ্যাঁ, ওকে, 161। দেখো, এটা হইলো তোমার এই প্রত্যেকটা ইনপুট ক্যাপাসিটেন্স আগেরটা হচ্ছে n টাইমস বড়, তাই না? জি স্যার। তার মানে প্রত্যেকটা সাবসিকুয়েন্ট এই ক্যাপাসিটেন্সটাও আমি ধরতে পারি লাস্ট স্টেজের ইনপুট ক্যাপাসিটেন্স, ধরা জি যায় না? স্যার। তাহলে এটা কি হবে? এটা n টাইমস বড় হবে। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা। সো এটা দিয়ে আমরা m পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এইবার এটাকে অপটিমাইজ করব। মানে আমি অপটিমাইজ করব কি, প্রথমত এইখানে m এর মান তো ফিক্স হয়ে গেল, অপটিমাইজ করতে পারবো n কে। সো n কে আমি আরবিট্রারি নিব না, আমি n কে অপটিমাইজ করব। সো আমি n অপটিমাইজ করতে চাই। এটা করার জন্য আমরা এখন যেটা করতেছি সেটা লেটস ফাইন্ড দ্য ডিলে অফ ইচ স্টেজ। প্রতিটা স্টেজের ডিলে বাইর করতে চাই। আচ্ছা, তাইলে আমি এক কাজ করি, এতগুলো স্টেজ যখন আছে আমি i তম স্টেজের ডিলেটা বাইর করি। i তম স্টেজের ডিলে কি হবে? যে কোনো গেটের ডিলে, হ্যাঁ, আমাদের 1.5 প্রপাগেশন ডিলে CL বেটা VDD শিখছি না? আর বেটা মানে কি? 1.5 CL মিউ এন সি অক্সাইড W বাই L VDD, তাই না? এখন এর মধ্যে 1.5 এটা কনস্ট্যান্ট। সো আমরা কনস্ট্যান্ট গুলোকে বাদ দিয়ে দিই। মিউ এন ও কনস্ট্যান্ট, সি অক্সাইড ও কনস্ট্যান্ট। কি কি আমার হাতে আছে? কি কি আমার আছে এখানে? CL বলতে কি বোঝায় সেটা আমি একটু পরে বলতেছি। W বাই L আমার হাতে আছে, VDD ও কনস্ট্যান্ট। তাইলে আমার এখন কি 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 আমি বের করতে পারবো? CL বাই W বাই L। এখন CL টা কি? CL টা হচ্ছে যে কোনো স্টেজের CL বা i তম স্টেজের CL কত? রোল 21 অ্যাবসেন্ট। রোল 23। ইয়েস স্যার 21। ও 21, হ্যাঁ বলো, যে কোন স্টেজের i তম স্টেজের CL এর মান কত? স্যার n টু দি পাওয়ার i ইন্টু সি ইন। n টু দি পাওয়ার i ইন্টু Into সি। C। আচ্ছা, এটা ভালো বলছো। রোল রোল 23 আছো? স্যার। অনেক দূরে আছো নাকি? স্যার আছি। আচ্ছা, তুমি বলো, ওটা পার্শিয়ালি কারেক্ট, আরেকটু জিনিস অ্যাড করতে হবে, সেটা কি? রোল 23 স্যার বলতে পারছি না। 24। ইয়েস স্যার। বলো। স্যার ওটাই তো হবে মনে হচ্ছে। আচ্ছা, 25। স্যার n টু দি পাওয়ার i মাইনাস 1 কি হবে স্যার? হ্যাঁ, n টু দি পাওয়ার i মাইনাস 1 cl সিন স্যার। CN টা কি? সিন সিন। সিন স্যার। ও তো বলছে n টু দি পাওয়ার i সিন বলছে, বুঝছো?
আইতম আচ্ছা। স্টেজেরটা হচ্ছে ও কি বলছে n টু দি পাওয়ার i sin বলছে, বুঝছো? আমি এগ্রি করছি, তার সাথে আরো কিছু বাকি আছে সেটা বলছি। স্যার আগের স্টেজের সি আউটটা স্যার এই তো ভেরি গুড। রোল কত? 49 স্যার। 49? ইয়েস স্যার। 49 প্রেজেন্ট, গুড। আর সেটাই হলো আসল কথা। যে কোনো স্টেজের এই স্টেজের ক্যাপাসিটেন্স কি কি? এই দিকের ক্যাপাসিটেন্স আর এই দিকের ক্যাপাসিটেন্স না, এদিকে ক্যাপাসিটেন্স হচ্ছে পরেরটার ইনপুট আর এদিকে হচ্ছে নিজের আউটপুট। সো আইতম স্টেজের নিজের আউটপুটটা হচ্ছে n টু দি পাওয়ার i sin। কোথেকে আছে? 2 নম্বর স্টেজের ইনপুট ক্যাপাসিটেন্স n sin। 3 নম্বরটা হচ্ছে তোমার n n 2 নম্বরটা হচ্ছে n sin। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। 1 নম্বরটাকে সিন বলছি আমরা, 2 নম্বরটাকে বলছি এন সিন, তাই না? আচ্ছা, 3 নম্বর আই তমরটা হবে n টু দি পাওয়ার i মাইনাস 1 সিন, কিন্তু আমার দরকার কি? সি আউট বাইর করতেছি আমি, তাই না? সো যখন আমি আইতম স্টেজে সি আউট বাইর করবো, কার ইনপুট ক্যাপাসিটেন্স বাইর করবো আমি? কার ইনপুট ক্যাপাসিটেন্সের সাথে তার লোড হবে? i প্লাস 1 এরটা না? বুঝা গেছে? এই 2 নম্বর গেটের আউটপুট ক্যাপাসিটেন্সের সাথে কে কে আছে? এ আছে আর এ আছে। এ হলো কি 3 নম্বরের ইনপুট ক্যাপাসিটেন্স, আর এটা কি 2 নম্বরের মানে নিজের আউটপুট ক্যাপাসিটেন্স। সো আইতম স্টেজের আউটপুট ক্যাপাসিটেন্স হবে i প্লাস 1 স্টেজের ইনপুট ক্যাপাসিটেন্স। i প্লাস 1 স্টেজের ইনপুট ক্যাপাসিটেন্স হলো n টু দি পাওয়ার i sin। ওকে, এক করে কমতেছে না? দেখো না এই যে এখানে। এই ক্লাস বুঝা গেছে? হ্যাঁ, বুঝা যায় নাই? না তো ক্লাস নেওয়া যাবে না। রোল 25। ইয়েস স্যার। হুম, স্যার বুঝতে পারছি স্যার, মানে হচ্ছে আমরা তো মানে পরের স্টেজেরটা যখন নিচ্ছি তখন 1 করে তো কম আসতেছে স্যার, হচ্ছে i মাইনাস 1। না না, মানে আমি বলতে চাচ্ছি যে ধরো 2 নম্বর স্টেজের ইনপুট ক্যাপাসিটি আউটপুট ক্যাপাসিটেন্স মানে হচ্ছে 2 নম্বর স্টেজের লোড ক্যাপাসিটেন্স। 2 নম্বর স্টেজের লোড ক্যাপাসিটেন্স মানে হচ্ছে 2 নম্বর স্টেজের কি আউটপুট ক্যাপাসিটেন্স। আউটপুট ক্যাপাসিটেন্স আর 3 নম্বর স্টেজের ইনপুট হ্যাঁ, ক্যাপাসিটেন্সটার 3 সাথে নম্বর স্টেজের ইনপুট ক্যাপাসিটেন্স। সেই জন্য আইতম স্টেজের লোড ক্যাপাসিটেন্স হবে i প্লাস 1 এর কি ইনপুট ইনপুট ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স। জি সেটা স্যার। হচ্ছে n টু দি পাওয়ার i sin। জি আর স্যার। নিজের আউটপুট নিজের আউটপুট ক্যাপাসিটেন্স। সেটা জি কত? স্যার। সেটা স্যার হচ্ছে দেখো এটা না, এই যে জি স্যার, 2 নম্বরটা হচ্ছে n সি আউট, মানে n এনসি মাইনাস আউট। 1 হয়, জি স্যার। n টু দি পাওয়ার i মাইনাস 1 হবে, জি প্লাস স্যার। n টু দি পাওয়ার i মাইনাস 1 সি আউট। এই জি যে স্যার। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স, তাহলে এটা হচ্ছে লোড ক্যাপাসিটেন্স, বুঝতে পারছো? তাহলে জি স্যার। সিএল এর জায়গায় কি আসবে? n টু দি পাওয়ার i মাইনাস 1 সি আউট প্লাস n টু দি পাওয়ার i সিন। আচ্ছা, আর কি আছে? w বাই এল। এটা কার? নিজের n টু দি পাওয়ার i মাইনাস 1 এর। সো এই যে এই এক্সপ্রেশনটা আসছে, বুঝা গেছে? এক্সপ্রেশনটা হচ্ছে কি n টু i মাইনাস 1 সি আউট, n টু i মাইনাস 1 কমন নিচে আছে, নিয়ে এটা পাইছে সি আউট প্লাস n সিন ডিভাইডেড বাই n টু i মাইনাস 1 w বাই এল। এখন আমি এই n টু i মাইনাস 1 কে যদি বাদ দিয়ে দেই, তাহলে টাইম মানে রাইজ টাইম, ফল টাইম, ডিলে টাইম যা বলি না কেন, সেটা কি হবে? প্রপোর্শনেট টু সি আউট প্লাস n সিন ডিভাইডেড বাই w এল। বুঝতে পারছো? এইটার প্রপোর্শনেট হবে আর কি, এইটার প্রপোর্শনেট হবে। এখন আমাদের প্রশ্ন হলো তাহলে টোটাল ডিলে কত হবে? টোটাল ডিলে হবে সবগুলো ডিলের কি যোগফল না? 50% ডিলে, তো তাহলে সবগুলো ডিলের যোগফল। 50% ডিলের সুবিধা হইলো টোটালটা হয় প্রত্যেকটার যোগফলের সময়। তাহলে প্রত্যেকটা যোগফল কত? এম দিয়ে গুণ করতে হবে, কারণ এম তম স্টেজ আছে, কারণ এটা কি স্টেজের উপর ডিপেন্ড করে না, এখানে আই এর উপর ডিপেন্ড করছে। এটা এখানে তো আই নাই। ক্লাস আমার কথা বুঝা গেছে? যখন জি আমি স্যার। n টু দি i মাইনাস 1 কেটে ফেলবো, তখন তো আর আই নাই। তাহলে যে কোনো এইজেরই যে কোনো স্টেজেরই মানে ডিলেটা হচ্ছে কনস্ট্যান্ট, প্রত্যেকটা স্টেজের ডিলে হচ্ছে কনস্ট্যান্ট। এখানে আমরা যেভাবে ডিজাইন করছি তাতে প্রত্যেকটা স্টেজের ডিলে কনস্ট্যান্ট, 1 এর যা 2 এরও তাই, 3 এরও তাই, 5 এর m এরও তাই। সেজন্য টোটাল ডিলে কত হবে? টোটাল ডিলে হবে এই ইন্ডিভিজুয়াল ডিলের কি হবে? m টাইমস হবে। সো td is proportional to m c out plus n c in divided by wl. ওকে, ক্লিয়ার? রোল 27 জি স্যার। বুঝছো? জি স্যার। 28 জি স্যার। absent স্যার বুঝতে পারছি। হ্যাঁ
বুঝছো? স্যার আছে তো স্যার, 28 আছে স্যার। হ্যাঁ, আসো। জি স্যার, 28 আছে। ও 32 ইয়েস স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। 34 জি স্যার, বুঝতে পারছি। 35 জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এত প্রেজেন্ট কেন? সবই দেই প্রেজেন্ট। ওকে, তাহলে এখন আমরা করি, পরে যাই। কি করবো এখন? এখন তাইলে ব্যাপারটা হইলো যে আমরা টোটাল ডিলেটা পাইলাম টিডি, এটা হ্যাঁ কোথায় পাইছি? এটা কোথা থেকে আসছে? টোটাল ডিলে হচ্ছে m ইন্টু সি আউট প্লাস এন সি ইন ডিভাইড বাই ডব্লিউ বাই এল ছিল, তার m এর মান ছিল এই যে এইটা। এটা হলো কিসের মান? m এর মান। ওই যে আগে আমি m এর মান বাইর করছি না, এই যে m এর মান এটা, এই যে এই m এর মানটা বাইর করছি না, সরি এটা না, m এর মান হচ্ছে এইটা। সো m এর মানটা বাইর করছি তো, সো ওইটা ওইখানে বসাই দিব, m টা এখানে বসাই দিব, দিলে পরে আমাদের এইটা হয়, এই যে এইটা হয়, বুঝতে পারছো? সো আমরা এই এক্সপ্রেশনটা পাইছি। এখন এই এক্সপ্রেশনের মধ্যে যেগুলো কনস্ট্যান্ট আমি ওগুলোকে বাদ দিয়ে দাও, আমি প্রমোশনের ট্রি লিখতেছি, তাহলে শুধু ভেরিয়েবল গুলো রাখবো। ভেরিয়েবলটা কি? n একটা ভেরিয়েবল, কারণ আমি n কে অপটিমাইজ করতে চাই। আর ডব্লিউ বাই এল তো কনস্ট্যান্ট, এটাও ভেরিয়েবল। তাহলে এন আছে কোথায়? শুধু এই টার্মের সাথে আর এই টার্মের সাথে। তাহলে এই টার্ম আর এই টার্মটাকে বাকি সব ড্রপ করে দিলাম। তাহলে টিডি ইজ প্রপোর্শনেট টু সি আউট প্লাস এন সি ইন ডিভাইড বাই লগ এন উইথ বাই জি, প্রপোর্শনেট টু দিস। এখন আমি এন কে অপটিমাইজ করতে গেলে এটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এন, করলে এটা আসে, সেটাকে জিরো পুট করলে এই ভ্যালুটা আসে, এই যে এন, সেটাকে জিরো পুট করলে এই ইকুয়েশনটা পাওয়া যায়, n log n উইথ বাই জি ইকুয়াল টু n প্লাস সি আউট বাই সি ইন। আর m এর মান এখানে m বলে কোনো জিনিস নাই, তাহলে এটাকে সলভ করলেই আমি n পেয়ে যাব, ওই n টা এখানে বসালে m পেয়ে যাব। তাহলে আমার দুইটা ভেরিয়েবল ছিল, একটা m আর একটা n, দুইটাই পেয়ে গেলাম। তাহলে আমি একটা বাফার চেইন ডিজাইন করতে পারবো। 36 ইয়েস স্যার। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। 39 ইয়েস স্যার। 43 ইয়েস স্যার। আচ্ছা, এখন এক কাজ করো, তাহলে যদি বুঝে থাকো, যেহেতু বুঝে গেছো, তাহলে এই কাজটা করো। মনে করো একটা মিনিমাম সাইজ ইনভার্টারের সিন হচ্ছে 0.5 পিকোফ্যারাড, সি আউট হচ্ছে 0.2 পিকোফ্যারাড। এই মিনিমাম সাইজ ইনভার্টার, এটা হচ্ছে কি মিনিমাম সাইজড ইনভার্টার, মিনিমাম সাইজ ইনভার্টার। আচ্ছা, এখন একটা পিএলএল এর আউটপুটে যদি আমরা এই মিনিমাম সাইজ ইনভার্টারটা থাকে, এখন আমরা একটা বাফার চেইন ডিজাইন করতে হবে, যেটা এমন ভাবে ডিজাইন করতে হয় যেটা 10,000 ফ্লিপ ফ্লপকে ড্রাইভ করবে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আবার একটা মিনিমাম সাইজ ইনভার্টার আছে, যেটা ভ্যালুতে এখানে দেওয়াই আছে। বুঝা গেছে? তাইলে মানে আমার পিএলএল এর আউটপুটে একটা ইনভার্টার আছে মিনিমাম সাইজ, যার ইনপুট ক্যাপাসিটি হচ্ছে 0.5, আউটপুট ক্যাপাসিটি 0.2। সে 10,000, আরেকটা সংখ্যা বাড়াইছি, 10,000 ফ্লিপ ফ্লপকে ড্রাইভ করবে, যেই ফ্লিপ ফ্লপের ইনপুটে একটা মিনিমাম সাইজ ইনভার্টার আছে, তার মানে ওটাই ড্রাইভ করবে। তাহলে আমার বাফার চেইনের এন কত, এম কত, মানে বাফার চেইনটা ডিজাইন করে দাও আমাকে। ওকে ক্লাস, এটা করো। আচ্ছা, তো রোল নম্বর 51, না 51 না 47, 47 অ্যাবসেন্ট, স্যার আছে স্যার 47। অ্যাবসেন্ট। রোল 51, হ্যালো। ইয়েস স্যার। তুমি তো আসো তাই না? তাহলে তুমি আমাকে এই ইকুয়েশন এটা সলভ করে দাও ইকুয়েশন। হ্যালো না, নাই, অ্যাবসেন্ট। স্যার, স্যার ছিলাম স্যার। ওর থেকে হ্যালো আসতেছে। স্যার, মাইক্রোফোন মিউট ছিল স্যার। 47 স্যার। আচ্ছা, 51, তুমি আমাকে তাহলে এন এর মানটা বের করে দাও। 51 বুঝছো? 51, জি স্যার। তোমার কাছে একটা ক্যালকুলেটর আছে? জি স্যার আছে। ক্যালকুলেটর দিয়ে যে কোনো নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়, জানো তো তাই না? জি স্যার। ওটা দিয়ে সলভ করে আমাকে বের করে দাও।
এটা বের করো, n log n ইকুয়াল টু n প্লাস সি আউট বাই সি ইন বের করে আমাকে বলো কত n এর মান কত আসে। এই যে আমার সি ইন আর সি আউট। ফিফটি ওয়ান, 52, 53 তিনজনই করো। 51, 52, 53 তিনজনই এটা করো। 52 আসো, 52 অ্যাবসেন্ট, 52 অ্যাবসেন্ট, 53 আছে। জি স্যার, আছে স্যার। আচ্ছা, তুমিও করো। হ্যাঁ, 56 আছে, 56 অ্যাবসেন্ট। না স্যার, আছে স্যার। হ্যাঁ, তুমিও করো। তোমরা তিনজন এই কোশ্চেনটা সলভ করে আমাকে বলো। মানে আমি এটা বাই করতে চাই। এই যে কই গেলাম, এই যে তা আমাদের দেওয়া আছে কি সি, এখানে লিখে দিই সি আউট, সি ইন 0.5, সি আউট 0.2। সো সি আউট হচ্ছে 0.2 পিকোফ্যারাড, সি ইন হচ্ছে 0.5 পিকোফ্যারাড। তো এন এর মান কত? $59। জি স্যার। তুমিও করো। জি স্যার। হ্যাঁ, করো। জি স্যার। ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায় ক্যালকুলেটরে। জি স্যার, করছি। হুম, স্যার 3 আসছে। কত? স্যার 3.093। আচ্ছা, গুড, 3.09 আসছে। তো তো যেহেতু আমরা 09 নিতে চাই না, তাহলে আমরা এন এর মান 3 নিলাম আর কি। ওকে, এন এর মান 3 নিলাম। ওকে, তুমি কত রোল বললা যে 3? স্যার 27। 27। আচ্ছা, গুড। আচ্ছা, যাক, আমরা 3 পাইছি। এখন আমরা এম এর মান বাইর করবো। তো এম এর মান কি থেকে বাইর করবো? এই যে এখান থেকে এম ইকুয়াল টু লগ ই সি এল সি ইন লগ এন, এটা বের করে দাও আমাকে। রোল 60, রোল 60, 65, 9, 60 আছে। আচ্ছা, 65 আছে, Yes, sir. 69। ইয়েস স্যার। তাহলে বের করে দাও আমাকে, তিনজন মিলে করো, দেখি কে আগে বলতে পারে এম এর মান। আচ্ছা, তাহলে লগ, আচ্ছা, এই সিএল বাই সি, সিএল এর মান কত বলো তো? সিএল এর মান কত? 72 বলো তো। সিএল এর মান কত হবে? রোল 72 বলো। n to the power m minus 1 c out. হ্যাঁ, n to the power m minus 1 c out. না, এখন তো আমি প্রবলেমই দিয়ে দিচ্ছি। এখান থেকে বলো, এই প্রবলেমটা আছে না, এই প্রবলেম থেকে বলো সিএল এর মান কত। প্রবলেমটা বুঝছো না তুমি? জি স্যার। মিনিমাম সাইজ ইনভার্টার 10,000 ফ্লিপ ফ্লপকে ড্রাইভ করবে, যাদের ইনপুটে আরেকটা মিনিমাম সাইজ ইনভার্টার আছে, মানে একটা মিনিমাম সাইজ ইনভার্টার আছে। এবার তুমি বলো সিএল কত? রোল 76, রোল 76 অ্যাবসেন্ট। স্যার জি স্যার, আছে স্যার। হ্যাঁ, বলো সিএল কত হবে? স্যার স্যার একটু ক্যালকুলেট করতে হবে স্যার। রোল 77 ইয়েস স্যার। আসো, বলো তুমি কত হবে? 88 Yes, sir. বলো কত হবে? 3 to the power m c in. তো ঠিক আছে, থ্রি টু দি এন এত কিছু করা লাগাই, ঠিক আছে। কি বললা? Sir, আচ্ছা, n এর ভ্যালুটা বসালে যেটা আসে স্যার। আচ্ছা, এখানে 10,000 আছে তাই না? 10,000 আছে না? 10,000, 10,000 ইন্টু সিন হবে না, যেটা 1,000 হইলো 10,000 প্লাস নিজের নিজের সি আউট, ওটা তো অনেক কম। এটা হবে না? 10,000 কে ড্রাইভ করে, তাহলে 10,000 সিন প্লাস সি আউট। আচ্ছা, এটা কেন বোঝা গেল না? তার মানে আমার পড়ানোর মধ্যে কোনো সমস্যা আছে। রোল 60, রোল 60 আবার হারায় গেল নাকি? জি স্যার, আছি স্যার।
আছো? আচ্ছা, কি সমস্যা আছে পড়ানোর মধ্যে বলো তো, কেন বোঝা গেল না? সমস্যা নাই স্যার। 65, হ্যালো 65, জি স্যার। কি সমস্যা বলো তো, কেন বোঝা যায়নি? স্যার সমস্যা নাই স্যার। এই সমস্যা না থাকলে কেন বোঝা যাবে না? 69, না স্যার সমস্যা নাই। দেখ মিশা কথা বল। 89, ইয়েস স্যার। কি হলো? বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে কত হয় বলো এবার? স্যার এখানে 5,000 প্লাস হবে হচ্ছে যে পয়েন্ট টু, আউট হবে। 5,000.2, তাই না? 5,000.2, 5,000.2 পিকোফ্যারাড। তাহলে এবার এম এর মান বাই করে দাও। 7। কত? 7। এর মান 7 পাওয়া গেছে। তার মানে আমার একটা বাফার চেন ডিজাইন করতে হবে যার এন এর মান 3, মানে হচ্ছে প্রত্যেকটা স্টেজ তার পরের স্টেজে, আগের স্টেজে 3 গুণ বড় হবে। আর এরকম কয়টা স্টেজ থাকবে? 7টা স্টেজ। ওকে, বুঝা গেছে স্যার এবার? পয়েন্ট টুটা কেন আসলো স্যার? কোন পয়েন্ট টু? 5,000.2 আসছিল না ও, সিএলটা? সি আউট পয়েন্ট, নিজের সি আউট যে পয়েন্ট টু, এই যে যে লাস্ট স্টেজেরটা ধরতে হবে না স্যার আমাদের? ও আচ্ছা, তাই তো, ওইখানে একটা ভুল হয়ে গেছে। গুড, এইটা না, এই যে এখানে আমরা এখানে কি ধরতেছি? সিএল কে, সিএল হচ্ছে, হ্যাঁ, ওইখানে নিজের সি আউটটা আসলে 0.2 না, নিজের সি মানে আউট, 0.2 ইন্টু এম হবে আরো। হ্যাঁ, ওইটা আমরা ইগনোর করতে পারি, কারণ ওটা ইনসিগনিফিকেন্ট। দেখো 5,000.2 আর কতই বলবে, তাই না? আর একটু না বাড়বে আর কি, বুঝছো? এটা ইগনোরও করতে পারি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম N3 M7। আচ্ছা, তাহলে এই একটা বড় প্রবলেম সলভ হইলো। সেটা কি? হাউ টু ড্রাইভ এ লার্জ ক্যাপাসিটর। এই প্রবলেমটা কি প্রবলেম? হাউ টু ড্রাইভ এ লার্জ ক্যাপাসিটর, মানে একটা সার্কিট, ডিজিটাল সার্কিট যখন একটা লার্জ ক্যাপাসিটর ড্রাইভ করে তখন বাফার চেন ডিজাইন করতে হয়। সো তোমরা যখন কেডেন্সে সিমুলেট করবা, যখন একটা স্টেজে আইসা তোমরা কি করবা? ক্লক ট্রি সিনথেসিস করবা। ক্লক ট্রি সিনথেসিস কি জিনিস? রোল 89, জি স্যার। তুমি স্যার কোথায় ক্লক কোথায় ট্রেনিং করছিলা? স্যার ওর কাছে নেই। হ্যাঁ, তোমার বলতেই হবে এটা। ক্লক ট্রি স্যার সিনথেসিস মানে কি? স্যার ক্লক ট্রি সিরিজ হচ্ছে স্যার মানে ক্লক যাতে সব জায়গায় একই টাইমে পৌঁছায় আর কি স্যার, সেটা হুম, সেটা হচ্ছে ক্লক ট্রি সিরিজ। সেটা তো বোঝায়। সিনথেসিস করে কি করে ক্লক ট্রি সিনথেসিস? স্যার ওই ক্লক মানে যে স্টেজে আগে পৌঁছানোরটা সেখানে যাতে আগে পৌঁছায়, পরেরটাতে যাতে স্যার পরে হ্যাঁ, তো কি পৌঁছায় করলে সেটাই। পৌঁছায়? মানে সিনথেসিস করেই তো করবে। সিনথেসিস করে কি কি এমন জিনিস করে যেটা করলে এটা পৌঁছায় টাইমলি? স্যার ওটা স্যার ওই ক্লক সোর্সটাকে ঠিক করে আর কি স্যার, স্টেজ গুলা থেকে যাতে ডিস্টেন্সটা মানে যাতে শিখলা না, তুমি শুধু ডেফিনিশন শিখছো। 92, 92, ইয়েস স্যার। কোথায় ট্রেনিং করছো? স্যার থিঙ্কে। হ্যাঁ, থিঙ্ক। হ্যাঁ, তোমার পারা উচিত। থিঙ্ক বলো। আচ্ছা, থিঙ্ক অবশ্য এমবেডেড সিস্টেম করছো। 97, ইয়েস স্যার। কোথায় করছো? স্যার নিউরাল সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এবার তোমার বলতেই হবে, বলো। স্যার মাঝখানে বাফার লাগায় স্যার ডিলে গুলাকে এই তো, অপটিমাইজ। তুমি বাফার লাগাবো। তুমি ক্লক ট্রি সিনথেসিস মানে হচ্ছে বাফার লাগানো। আর বাফার মানে হচ্ছে এরকম একটা চেইন বানানো, বুঝতে পারছো? বুঝা গেছে? জি স্যার। তখন আমরা সিনথেসিস টুলকে বলে দিতে হয় তুমি এই বাফার গুলা ইউজ করো, নইলে সে করবে ছোটখাটো বাফার নিয়ে ট্রাই করবে, লাভ হবে না। আমরা মোটামুটি বলে দিয়ে দেবো যে এই ক্লক ট্রি সিনথেসিস করার জন্য মোটামুটি বড় বড় বাফার আছে কতগুলো, দেখবা সেগুলো পাওয়া, সেগুলো তোমার পিডিকে তে আছে, লাইব্রেরিতে আছে, তো ওগুলোকে বলে দিতে হয় যে এই বাফার গুলো ইউজ করো ক্লক ট্রি সিনথেসিসের সময়, বা এইগুলোর মধ্যে দিয়ে করার চেষ্টা করো। এটা হলো আমাদের ক্লক ট্রি সিনথেসিস। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হলো, আমি আবার আগে এখানে যাই। এই প্রবলেমটা হচ্ছে এরকম যে, মনে করো এটা তো হলো একটা লার্জ ক্যাপাসিটরকে ড্রাইভ করার প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার একটা ডিজিটাল সিস্টেম, হ্যাঁ, সে অনেক দূরে গিয়ে আরেকটা সিস্টেমকে ড্রাইভ করতেছে। কারণ এইখানে মনে করো পিএলএল আছে, আর এইখানে মনে করো একটা তোমার আছে, এখানে অ্যাডার আছে। এখন এই অ্যাডারটা ক্লক আছে, সেই ক্লকটা দিবে, তাহলে কেমনে দিবে? একটা মেটাল লাইন দিয়ে দিবে, তো মেটাল লাইনটা অনেক বড়। আচ্ছা, এখন বড় মেটাল লাইনের সমস্যাটা কি আমি দেখাই। এইটা হলো আমার একটা বড় মেটাল লাইন, উপরেরটা, হ্যাঁ। এই বড় মেটাল লাইনের লেন্থ কত? 10 ইউনিট ধরো, ইউনিটটা যা ইচ্ছা হোক, আমি ধরো 10 ধরো আর কি। আর প্রতিটা ইউনিটের মানে
ইন্টারকানেক্ট অফ ইউনিট লেন্থ যদি হয় তাহলে রেজিস্ট্যান্স হবে আর আর ক্যাপাসিটেন্স হবে সি। মানে একটা ইউনিট লেন্থের রেজিস্ট্যান্সের মান, একটা ইউনিট লেন্থ যদি এইটুক হয়, রেজিস্ট্যান্স হচ্ছে আর, ক্যাপাসিটেন্স হচ্ছে সি। রোল 104 আছে? ইয়েস স্যার। তুমি বলো তো এই সিটা কোথা থেকে আসলো? এটা আবার সি করতে, আমি বললাম ইন্টারকানেক্টের সি মানে সি করতে পারবে। স্যার এখানে স্যার ওই ক্যাপাসিটেন্সটা স্যার আউটপুট প্রত্যেকটা স্টেজের। আউটপুট প্রত্যেকটা আমি বলছি ইন্টারকানেক্ট। আচ্ছা রোল 104 না 109? 109 অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট। আচ্ছা রোল 116। ইয়েস স্যার। বলো ক্যাপাসিটি। ক্যাপাসিট্যান্স স্যার আমাদের যে কানেকশন গুলো মানে প্রতি স্টেজের মধ্যে যে ক্যাপাসিট্যান্স গুলো, ওই যে ডায়াগ্রামে আমরা নিচের দিকে একটা করে ক্যাপাসিট্যান্স দেখছিলাম, ওইগুলো স্যার একসাথে অ্যাড হয়ে যাবে যেহেতু প্যারালাল নম্বর আছে। 117 ইয়েস স্যার। বলো। স্যার ক্যাপাসিটর গুলোতে অ্যাড হয়ে যাওয়ারই কথা স্যার। আমি বলছি ক্যাপাসিটরের অরিজিন কি? হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস ক্যাপাসিটর? কোথা থেকে আসলো? এটা বলতে পারছি না। রোল 19 119। ইয়েস স্যার। বলো। স্যার অরিজিনটা বলতে পারছি না আসলে। 121 121 121 কি অ্যাবসেন্ট লাগে না? অ্যাবসেন্ট। 131 জি স্যার। বলো। স্যার ক্যাপাসিটর তো স্যার মানে পুরো কানেক্টটাকে চার্জ করতে স্যার লাগবে, মানে চার্জ 137 করতে। স্যার বলো। স্যার মেটাল আর স্যার ওই ডোপ এর মাঝখানে যে অক্সাইড লেয়ার আছে ওটা। এই তো এই কথাটা বলতে এতক্ষণ লাগলো। এই ক্যাপাসিট্যান্স কোত্থেকে আসছে? মেটালের নিচে অক্সাইড আছে আর তার নিচে আছে সিলিকন। তাহলে মেটাল একটা কন্ডাক্টর, অক্সাইড আছে মাঝখানে, নিচে সিলিকন আছে, তাহলে মেটাল অক্সাইড সিলিকন একটা ক্যাপাসিটর হয়ে গেল না? সেই ক্যাপাসিটেন্স বুঝা গেছে ক্লাস? তোমরা অ্যানালগ আইসি করলা, বিএলএসআই করলা, তারপর যদি অ্যান্সার দিতে না পারো তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। রোল 136 36 তো পাচ্ছে না, 143। রোল 143 143 absent। 145 145 absent। 148 স্যার প্রেজেন্ট। প্রেজেন্ট। তুমি বলো তো কিভাবে পড়াইলে এটা বুঝতে পারতো? তোমরা এগুলো কেন বুঝে না ছেলেরা? একটু বলো কিভাবে পড়ানো উচিত, তাহলে ছেলেরা বুঝবে। স্যার আমার কাছে স্যার সবকিছু স্যার ঠিক লাগছে। আচ্ছা এখন দেখো তাইলে এটা যদি একটা ইউনিটে যদি আর রেজিস্ট্যান্স যদি আর হয় আর ক্যাপাসিটি যদি সি হয়, তাহলে যেটা লেংথ 10 ইউনিট সেটার রেজিস্ট্যান্স কত হবে? 10 আর। ক্যাপাসিটেন্স কত হবে? 10 সি। টোটাল আরসি কত হবে? 100 আরসি। এটা বুঝা গেছে? এটা বুঝা গেছে? রোল 148 না? এটা বুঝছো 148? জি স্যার। আচ্ছা 151। ইয়েস স্যার, বুঝা গেছে। না তোমার একটা প্রশ্ন করি এখন, এটা যখন বুঝছো তখন মনে করো এই রেজিস্ট্যান্সটাকে 10টা ভাগে ভাগ করলাম। হ্যাঁ নিচের ছবিতে দেখাইছি, বুঝছো? 10টা পিসে ভাগ করছি, ভাগ করে প্রতিটা পিসের মাঝখানে একটা করে বাফার দিছি। এই বাফার গুলার কোনো রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স মনে করো নেগলিজিবল, একদম জিরো। হ্যাঁ, তাহলে এখন ইন্টারকানেক্ট ক্যাপাসিটেন্স কত হবে টোটাল? স্যার প্যারালালি হবে। হ্যাঁ ইন্টার ইন্টারকানেক্টেড ক্যাপাসিটেন্স গুলো প্যারালাল হবে। প্যারালাল না তো, এটা এই যোগ হচ্ছে, সিরিজ। এক পাশে এই পাশে যাচ্ছে না, সিরিজ হবে, যোগ হবে। হ্যাঁ, সিরিজের সময় 1/c হয় আর কি, মানে না না সেটা এইভাবে না, মানে এটা এটা রেজিস্ট্যান্স আর, ক্যাপাসিটেন্স সি, এটার আর, এটার সি। তো এইভাবে যদি আমি সাজাই তাহলে মোট রেজিস্ট্যান্স হবে 10 আর, মোট ক্যাপাসিটেন্স হবে 10 সি। বুঝা গেছে? যদি তোমার কাছে মনে হচ্ছে ক্যাপাসিটেন্স সিরিজ, ওটা না ব্যাপারটা এখানে। হ্যাঁ, তাহলে আমার মোট হবে
মোট সরি প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে ওইভাবে না, আমরা বলছি প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, ক্যাপাসিটি হচ্ছে সি, তাহলে ডিলে কত? আর সি না? আর সি টোটাল পাথের ডিলে কত? টোটাল পাথের ডিলে হবে হচ্ছে 10 আর 10 আর সি। ডিলে তো যোগ হয়ে যায়, ইয়েস স্যার। ডিলে যোগ হয় না, বলছি না আমি, প্রোপাগেশন ডিলে 50% প্রোপাগেশন ডিলে যোগ হয়ে যায়, যে এইখান থেকে এই পর্যন্ত যাইতে যে ডিলেটা হবে সেটা প্রত্যেকটা ডিলে যোগ করতে হবে, কিন্তু বাফারের ডিলে আমি বললাম যে নেগলিজিবল, তাহলে মোট ডিলে কত হবে? এরকম আরসি আরসি করে 10 আরসি হবে না? ইয়েস স্যার। রোল 59 159 ইয়েস স্যার। এটা বুঝে গেছে 10 আরসি করতে আসলো। ইয়েস স্যার। রোল 162 Yes, sir. প্রত্যেকটা স্টেজের ডিলে যদি আরসি হয় 10টা স্টেজের ডিলে কত? So 10 RC. 164 জি স্যার 170 রোল 170 absent 171 171 absent 175 জি স্যার। এখানে আমরা কি কোন জিনিসটাকে নেগলেক্ট করছি? এখানে তো স্যার আপনি টোটাল ডিলে বের করলেন, স্যার ওটা ঠিকভাবে বলতে পারতেছি, বাফার এখানে বাফারকে লেখা নেগলেক্ট করছি, নেগলেক্ট করছি। জি স্যার। হ্যাঁ বাফারকে নেগলেক্ট করছি না আমরা? জি স্যার। বাফার যদি ডিলে যদি জানতাম তাহলে সেটাও যোগ করে দিলেই হবে, তাই না? জি স্যার। আচ্ছা 182 জি স্যার। বুঝে গেছে? জি স্যার 184 বুঝতে পারছি। স্যার রোল 170 আছে, আমার পিসির মাইকটা কাজ করতেছে না, আমি ফোন দিয়ে আবার ঢুকলাম। 185 জি 185 স্যার। জি স্যার। এটি তো শেষ না, আর তো নাই না, আর কেউ আছে? স্যার স্যার রোল 170 স্যার। 170 হঠাৎ করে কোথা থেকে আসলা? না স্যার, আমার পিসির মাইকটা কাজ করতেছে না, এই জন্য আমি এখন আবার ফোন দিয়ে ঢুকলাম। আমার পিসিটাও কানেক্টেড আছে, দেখতে পারেন। 185 এর পরে কেউ আছে? স্যার স্যার 172 192 আছে আছে। স্যার। হ্যাঁ কত আছে? 192 আছে। 192 আচ্ছা স্যার 171 171 তো বললা একটু আগে, ওই এতক্ষণ একটা অ্যাবসেন্ট তো, ওই থেকে এসএমএস পে চলে আসছো না? না স্যার, আমি তখনই রেসপন্স করছিলাম স্যার, একটু দেরি হয়েছিল। আচ্ছা 192 তাহলে যোগ করলাম, ঠিক আছে ওকে। সো এখন তাইলে আমরা দেখা যাচ্ছে যে এরকম ভাবে কিন্তু ডিলে কমানো সম্ভব। তাহলে ইন্টারকানেক্টকে ডিলে কমানোর জন্য উপায়টা কি? এটাকে স্প্লিট করে দেওয়া, করে মাঝখানে বাফার দেওয়া। সো এখন তাই যদি আমরা করি তাহলে ইন্টারকানেক্ট ডিলেটা কি হয় সেটা এখন আমরা একটু অ্যানালাইসিস করব। চাইলে আমাদেরকে এটা মডেল বাই করতে হবে। মডেলটা হচ্ছে এরকম যে আমি আমি এরকম একটা মডেল, আমরা একটা মডেল ইউজ করব ইন্টারকানেক্টে। ওই যে জিনিসটা দেখালাম 10টা ভাগে বা ধরো কে নাম্বার অফ সেগমেন্টে ভাগ করলাম। সো আমরা ইন্টারকানেক্টটাকে বড় ইন্টারকানেক্টকে কে নাম্বার অফ সেগমেন্টে ভাগ করলাম। তাহলে যেটা হচ্ছে যে প্রথমে একটা তোমার আছে আচ্ছা, প্রথমে একটা এরকম একটা বাফার আছে, হ্যাঁ বাফার আছে, তারপর একটা ইন্টারকানেক্টেড সেগমেন্ট আছে। এই ইন্টারকানেক্টেড সেগমেন্টটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, ক্যাপাসিটেন্স হচ্ছে সি। সো আর আর সি। আচ্ছা এখন আমরা একটু আগে শিখছিলাম যে একটা ইন্টারকানেক্টেড রেজিস্ট্যান্স যদি আর হয়, ক্যাপাসিটেন্স যদি সি হয়, হ্যাঁ এটার ডিলেটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লাম্পডে আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেডে। তো আমরা নর্মালি কি বলি আরসি, কিন্তু আসলে তো পুরোপুরি আরসি না, সেটা আমরা একটু আগে শিখছি কিরকম। এই যে আসলে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড যদি তুমি মডেল ইউজ করো 0.4 আরসি, লাম্প মডেল ইউজ করলে 0.7 আরসি আর কি, বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা আমরা কোন মডেল ইউজ করব? আচ্ছা ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করলে এরর আসে অনেক,
সরি লাম্প মডেল ইউজ করলে এরর আসে, ডিস্ট্রিবিউটেডটা হচ্ছে মোর অ্যাকুরেট। তাহলে আমরা ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করি। সো আমরা এখানে ডিস্ট্রিবিউটেড মডেলটা ইউজ করব। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করলে যে জিনিসটা করে, এখানে এটা হচ্ছে লাম্প দেখায়, আর ডিস্ট্রিবিউটেড কে দেখায় এইভাবে, মানে হচ্ছে আর আর সি ডিস্ট্রিবিউটেড, বুঝতে পারছো? আর আর সি এখানে আসলে এই এই জিনিসটা আর দেখায় না, মানে অ্যাকচুয়ালি এই এই ক্যাপাসিটেন্স আর দেখায় না, জাস্ট এইভাবে করে। এটা মানে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটেন্স আছে, ওরা কিভাবে আছে ডিস্ট্রিবিউটেড মডেল, এটা হচ্ছে লাম্প, হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। সো আমরা যদি ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করি, এবং যদি প্রত্যেকটা বাফার, যে বাফার গুলো দিয়ে আমরা এই ইন্টারকানেক্টটাকে আমরা স্প্লিট করছি, ইন্টারকানেক্টটাকে একটা বড় ইন্টারকানেক্ট ছিল, বুঝছো, এখান থেকে এই পর্যন্ত একটা বড় ইন্টারকানেক্ট, আঁকা বাঁকা হয়ে যায়। আচ্ছা যাজ্ঞা, একটা বড় ইন্টারকানেক্ট ছিল, যাকে আমরা তোমার স্প্লিট করছি কিসে, কে নাম্বার অফ কে নাম্বার অফ সেকশনে স্প্লিট করছি আমরা ওটাকে, হ্যাঁ। সো যদি আমরা কে নাম্বার অফ সেকশনে স্প্লিট করি, করে প্রত্যেকটার মধ্যে একটা বাফার দিছি। সো প্রথমে একটা বাফার দেওয়া হয়েছে, তারপর ইন্টারকানেক্টের তোমার একটা অংশ আসছে, ধরো 1 নম্বর, তারপর 2 নম্বর, এইভাবে যেতে যেতে কে সংখ্যক গেছে আর কি। প্রত্যেকটা বাফারের, একটু আগে আমি বাফারের ইনপুট ক্যাপাসিটি, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট ক্যাপাসিটি এগুলো নেগলেক্ট করছিলাম, এখন আর নেগলেক্ট করবো না। ধরি ওর বাফারের আউটপুটের ইনপুট ক্যাপাসিটি হচ্ছে C0, আর আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে R0। তাহলে আমাদের ইনপুট সিগন্যালটা Vin, এটা প্রথমে একটা বাফারের সাথে কানেক্টেড, বাফারের আউটপুট রেজিস্ট্যান্স হলো R0, আর ইনপুট ক্যাপাসিটি C0। তারপর আমাদের ইন্টারকানেক্ট আছে, ইন্টারকানেক্টটা কিরকম, ডিস্ট্রিবিউটেড, এর মডেলটা আমরা ডিস্ট্রিবিউটেড ইউজ করব। এখন এই টোটাল ইন্টারকানেক্টের রেজিস্ট্যান্স যদি R হয়, তাহলে এই একটা সেকশনের রেজিস্ট্যান্স কত হবে, কত হবে বলো, কেউ বলো, যে কেউ। R/K। হ্যাঁ বলো, হয়েছিল মনে হয়, বলো। R/K। ইয়েস, ভেরি গুড, R/K। তাহলে এটাকে বলবো আমরা আর ইন্ট হচ্ছে ইন্টারকানেক্ট ডিভাইডেড বাই কে। আচ্ছা, রোল নম্বর 2 ক্যাপাসিটেন্স কত হবে? স্যার ক্যাপাসিটেন্স, স্যার ক্যাপাসিটেন্সও ভাগ হয়ে যাবে হ্যাঁ, সি ইন্ট কে বাই দিয়ে। কে, হ্যাঁ। কে। তাহলে এরকম একটা আসলো, তারপর আবার আরেকটা বাফার আসলো, এটা বাফার নম্বর 1, এটা বাফার নম্বর 2। সো বাফার নাম্বার 2 তে একটা ক্যাপাসিটেন্স আছে, এটা C0, আর আউটপুট রেজিস্ট্যান্স আছে R0। এইভাবে চলতে থাকবে, পরেরটার সাথে কানেক্টেড। সো কে তম যেটা আসবে, তখন কে তমটার ক্ষেত্রে তোমার যেটা ঘটবে যে এরকম হবে, R ইন্ট বাই কে, এখানে আবার C ইন্ট বাই কে, তবে এখানে আমাদের আউটপুটটা আর কি ভি আউট। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের ভি আউট। এখানে ভি আউট, ওকে। এখন এইটার টোটাল ডিলেটা আমি লিখতে চাই 50% ডিলে, তাহলে একটা এক্সপ্রেশন বাইর করতে হবে আমাকে, টি 50%, 50% ডিলে, 50% ডিলে হচ্ছে সবগুলো ডিলের যোগফল। আর যেহেতু এরা সব আমরা ইকুয়াল নাম্বারে ভাগ, মানে প্রত্যেকটা মানে সেকশনের লেন্থ সমান, তাহলে প্রত্যেকটা সেকশনে আসলে আইডেন্টিক্যাল। তো আমরা যদি যে কোনো একটা সেকশনের, এই যে সেকশন আছে না, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, এই এরকম সেকশনের একটা ডিলে যদি বাইর করি, তাহলে টোটাল এটাকে কে দিয়ে গুণ করলে টোটাল ডিলেটা বাইর হবে। সো একটা সেকশনের ডিলে বাইর করি আমরা, চলো। তাহলে কি বলবো, সেটা কত হবে? প্রথমে এই R0-র সাথে, আচ্ছা এখন তাহলে একটা ব্যাপার আছে, RC ডিলে মডেলটা একটু করতে হবে। RC ডিলে মডেল তোমাদেরকে পড়াই নাই নাকি? এলমোর ডিলে মডেল,
আচ্ছা, তাহলে আমরা এখান থেকেই আসি, এই যে এখানেই আসি ডিস্ট্রিবিউটেড বিলে, হ্যাঁ এখানেই আসি, এই এখানে, হ্যাঁ আমরা তো শিখলাম যে ডিস্ট্রিবিউটেড আর লাম্প, হ্যাঁ এখন যদি এরকম হয় যে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা সিগন্যাল আছে ভি, হ্যাঁ এটা এই রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটেন্স আছে, হ্যাঁ আবার এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা ক্যাপাসিটেন্স আছে, এটা C1, এটা C2, এটা R1, এটা R2, এইভাবে যদি যায় লাস্টে মনে করো R5 আর C5 আছে, তাহলে এই যে ভি আউটটা এখানে, তো আমরা যদি বলি যে আমরা লাম্প মডেল ইউজ করতেছি, তাহলে পয়েন্টস এখান থেকে সিগন্যালটা যখন যাবে তাহলে কি করবে, প্রথমে এইভাবে ডিসচার্জ হবে, তারপর আবার আইসা এটাকে ডিসচার্জ করবে, তাই না, তারপর কি করবে, এটাকে করবে, এইভাবে হবে। তাহলে প্রথমটা আমাদের তো ক্লাস আছে 11টা বাজছে নাকি? ও বুঝে মানে গেছি। জি স্যার, এটা এসএনডি আগামী ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ। 13টা